আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকার আগামী মাস থেকেই সব সরকারি কর্মী ও পেনশনভোগীদের আরও এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল বুধবার রাজ্যে আসছেন। এদিকে ভোটের আগে রাজনৈতিক হিংসা বৃদ্ধি পাচ্ছে বলে কংগ্রেস আজ রাজ্যপালের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। আসানসোল পুর নিগম রাজ্য সরকারের বঞ্চনার শিকার বলে পুর বোর্ডের প্রশাসক পুরমন্ত্রীকে চিঠি দিয়েছেন। পুরমন্ত্রীর পাল্টা দাবি, বিজেপির মিথ্যে প্রচারে ভুল করে পা দিয়েই পুর প্রশাসকের ওই অভিযোগ। দেশের ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে ভারতীয় সেনা সব রকমের লড়াই চালাবে বলে সেনা প্রধান আশ্বাস দিয়েছেন। তিনি আজ গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে অত্যাধুনিক যুদ্ধ জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। 3 দিনের সফরে মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গ পৌঁছেছেন। মোহামেডান স্পোর্টিং 123তম আইএফএ শিল্ড ফুটবলের সেমিফাইনালে উঠেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকার আগামী মাস থেকে সব স্তরের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবান্নে অর্থ দপ্তর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। যেসব কর্মীর মূল বেতন 2,01,000 টাকার মধ্যে, তারা সবাই আগামী 1 জানুয়ারি থেকে আরও 3% হারে মহার্ঘ ভাতা পাবেন। এর ফলে মহার্ঘ ভাতা দেওয়ার হার 125% থেকে বৃদ্ধি পেয়ে 133% হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া আগামী মাস থেকে ন্যূনতম মজুরি আইনে বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের দৈনিক মজুরি 17 টাকা করে বৃদ্ধি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা যাতে বর্ধিত পেনশন পান তা গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানিয়েছেন। আজ মুখ্যমন্ত্রীকে দেওয়া আবেদনে ওই সংস্থার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে বর্ধিত পেনশন পাচ্ছেন না বলে সুজনবাবু অভিযোগ করেন। রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্পের আওতায় চা বাগান শ্রমিকদের জন্য 3,500-এরও বেশি পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই সেগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে বলে রাজ্য আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। তিনি বলেন, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় 3,690টি পাকা বাড়ি তৈরি করা হবে। রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে কমিশনের একটি দল আগামী বুধবার 3 দিনের সফরে এ রাজ্যে আসছেন। বৃহস্পতিবার তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার ও রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রের সঙ্গে বৈঠক করবেন বলে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। শুক্রবার তাদের উত্তরবঙ্গের মালদা এবং শিলিগুড়িতে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক হিংসা বৃদ্ধির জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে বিরোধী কংগ্রেস আজ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যে আদৌ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন। প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি রাজ্যপালের কাছে অভিযোগ করেন। বিজেপি উত্তরকন্যা অভিযানে নিহত উলেন রায়ের দেহের আরও একবার ময়না তদন্তের দাবি জানিয়েছে। দলের রাজ্যসভা নেত্রী অগ্নিমিত্রা পল আজ নিহতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি অভিযোগ করেন, পুলিশ গুলি করে উলেন রায়কে মেরেছে, তারপর দেহ নিয়ে রাতের অন্ধকারে ময়না তদন্ত করেছে। উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীকে তিনি ভয় না পেয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন। এদিকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চাঁদপাড়া গ্রামে নিহত বিজেপি কর্মী সুখদেব প্রামাণিকের দেহের আজ ময়না তদন্ত করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর বিকেলে মরদেহ ঘোড়দৌড়চটিতে দলের জেলা কার্যালয়ে আনা হয়। সেখানে দলের কর্মীরা তাকে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি সুখদেবের বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও সঠিক তদন্তের দাবিতে তার নেতৃত্বে বিজেপি কর্মীরা কালনা মহকুমা জুড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। শ্রী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এ রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে, খুন হচ্ছেন একের পর এক বিজেপি কর্মী। বিজেপি নেতারা আজ উত্তর 24 পরগনার হালি শহরের নিহত কর্মী সৈকত ভাওয়ালের বাড়িতে যান। দলে ছিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি উমাশঙ্কর সিংহ। তারাও সৈকতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্য প্রদান করেন। এই খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে।
মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূল কংগ্রেসের মিছিলের সামনে চলে আসায় দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় আহত সেনা জওয়ান বিশ্বজিৎ সাহানির বাড়িতে গিয়ে আজ দেখা করেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। ওই ঘটনার তীব্র নিন্দা করে অধীরবাবু ওই জওয়ানের হয়ে দেশের সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত বলেও তিনি জানান। পাশাপাশি বিষয়টি স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের গোচরে আনা হবে বলেও লোকসভায় কংগ্রেসের দলনেতা জানিয়েছেন। আসানসোল পুর নিগম রাজ্য সরকারের বঞ্চনার শিকার হচ্ছে বলে অভিযোগ করে প্রাক্তন মেয়র বর্তমান পুর বোর্ডের প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লিখেছেন। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি প্রকল্পে আসানসোলকে মনোনীত করলেও রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ায় ওই কেন্দ্রীয় প্রকল্পের ২,০০০ কোটি টাকা থেকে পুরসভা বঞ্চিত হয়েছে। রাজনৈতিক কারণেই আসানসোল এই সুবিধে লাভ থেকে বঞ্চিত হয়েছে বলে তাঁর দাবি। এদিকে বিজেপির মিথ্যে প্রচারে ভুল করে পা দিয়ে না জেনে বুঝে আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি আসানসোলকে স্মার্ট সিটি করা নিয়ে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে তাকে চিঠি দিয়েছেন বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। স্মার্ট সিটি বর্জ্য ব্যবস্থাপনা সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পাঠানো ওই চিঠির প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার নিউ টাউন, বিধাননগর, দুর্গাপুর ও হলদিয়াকে স্মার্ট সিটি করার জন্য তালিকাভুক্ত করেছিল। সেই তালিকায় আসানসোলের কোনো নাম ছিল না। জিতেন্দ্র তিওয়ারির পাঠানো চিঠি তার কাছে আসার আগেই বিজেপির আইটি সেলের কাছে কিভাবে পৌঁছল তা নিয়ে ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন এবং অন্য রাজনৈতিক দলের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগ তুলে বিজেপির কড়া সমালোচনা করেছেন। জিতেন আমার ছোট ভাই, ওর বিরুদ্ধে তো আমি নই। ফোন করেছি কয়েকবার, ধরেনি। আমি ভাবছি ও আমায় রিং ব্যাক করবে। ও আমাদের সাথে আছে এবং থাকবে, এবং আমরা আগামী দিনে যে বিজেপির লড়াই, সেই লড়াইয়ে সবাই একসাথে থাকবে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। না জেনে আমার হঠাৎ করে একটা চিঠি দিয়ে দিয়েছে। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, তিনি তার পুরমন্ত্রীকে চিঠি লিখতেই পারেন, আগেও লিখেছেন, কিন্তু সেগুলি মিডিয়ার নজরে আনা হয়নি। ইচ্ছাকৃতভাবে চিঠিটি মিডিয়ায় ফাঁস করে বিজেপির হাত কারা শক্ত করতে চাইছে তা খুঁজে দেখা উচিত। স্মার্ট সিটির জন্য বরাদ্দ অর্থ খরচ করতে পারছে না বলে জিতেন্দ্র তিওয়ারি যে অভিযোগ করেছেন, সেই প্রসঙ্গে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, सरकार के 2 केंद्र बिंदु है। ममता जी की छवि बहुत साफ दिखाई दे रही, पर उनके भाईपो जो कि भ्रष्टाचार में डूबे हुए हैं। इस प्रदेश में कोई भी डेवलपमेंट का काम होता है तो उनको कटमनी चाहिए। इसलिए कोई मेयर, कोई मंत्री डेवलपमेंट के काम नहीं कर सकता जब तक कि भाईपो को कमीशन नहीं दे। পরে মথুরাপুরে এক জনসভায় তিনি অভিযোগ করেন, ঘূর্ণিঝড় আমপানের পর কেন্দ্র রাজ্য সরকারকে টাকা দিলেও তা কোনোভাবেই ক্ষতিগ্রস্তদের কাজে লাগেনি। সেই টাকা শাসক দলের নেতাকর্মী বা তাদের পরিবারেরই কাজে লেগেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশের ভূখণ্ডকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ভারতীয় সেনা সব রকমের চেষ্টা চালাবে বলে সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত মন্তব্য করেছেন। আজ কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে এক অনুষ্ঠানে তিনি বলেন, জলস্থল, আকাশসীমা যেখানেই হোক সব জায়গায় ভারতীয় সেনা দেশের স্বার্থে সমানভাবে লড়াই করবে। ডোকালাম নিয়ে তিনি বলেন, ২০১৭ সালে চীন এই সমস্যা তৈরি করেছিল। ভারত এই নিয়ে কোনো বাড়াবাড়ি করছে না। উল্লেখ্য, সেনা প্রধান আজ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক যুদ্ধ জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলা এই ব্রিগেড জল, স্থল ও অন্তরিক্ষের যেকোনো বিপদ মোকাবিলায় দক্ষ বলে জানানো হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত সবাইকে শ্রী রাওয়াত ধন্যবাদ জানান। I want to compliment and congratulate every member of Garden Reach Shipbuilders and Engineers Limited. We do understand how difficult it is to operate under these difficult times, yet to ensure that the armed forces achieve their targets, maintain operational preparedness, you have today succeeded in achieving a major milestone. 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জলপাইগুড়ি পৌঁছেছেন। জলপাইগুড়িতে রাত্রিবাসের পর আগামীকাল তিনি সেখানে এক কর্মী সভায় যোগ দেবেন। দুপুরে সেখান থেকে তিনি যাবেন কোচবিহারে। বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে তার আরও একটি কর্মী সভায় অংশ নেওয়ার কথা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তার আচ্ছন্ন ভাব অনেকটাই কেটে গেছে। তিনি কথাবার্তাও বলছেন। শারীরিক অবস্থা একই রকম থাকলে তাকে আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে। মোহামেডান স্পোর্টিং 123তম আইএফএ শিল্ড ফুটবলের সেমিফাইনালে উঠেছে। কল্যাণী স্টেডিয়ামে আজ কোয়ার্টার ফাইনালে মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে গোকুলাম কেরালা এফসিকে হারিয়ে দেয়। খেলার 8 মিনিটে পেনাল্টি থেকে তীর্থঙ্কর সরকার গোল করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে আগামী মাস থেকে সব সরকারি কর্মী ও পেনশনভোগীদের আরও 1 কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল বুধবার রাজ্যে আসছে। স্থানীয় সংবাদ শেষ হলেও পরের খবর রাত 9:30টায়।